আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। শারীরিকভাবে হয়তো অসুস্থ আছি, কিন্তু মানসিকভাবে একদমই অসুস্থ এবং খুবই পরিমাণে মনটাও খারাপ। আমাদের দেশে যেটা শুরু হয়েছে সেটাতে আমরা কেউই ভালো নেই। প্রত্যেকটা মানুষই কেন জানি এক দিক থেকে না এক দিক থেকে কষ্ট বুকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। এই যে কষ্ট, এটা যে কবে শেষ হবে সেটা একমাত্র উপর আল্লাহই জানে। দেশের যে ভয়াবহ অবস্থা শুরু হয়েছে তাতে কোন পর্যন্ত যাবে, কি হবে সেটা তো বোঝা বড় মুশকিল। শত বাধা পেরিয়েও যেটা দৈনন্দিন জীবন আমাদের, সেগুলো তো চালাতেই হবে। তো অনেকটা মন খারাপ নিয়েও কাজ না করে বসে থাকার মতো কোনো অবস্থা নেই। যেটা আমাদের দৈনন্দিন কাজ সেটা করতেই হবে। তো যাই হোক, অনেকটা মন খারাপ এবং অনেকটা কষ্ট নিয়ে কাজটা শুরু করলাম। তো সকালে উঠেই দেখতে পারলেন যে আগে আমি কাপড়গুলো মেলে দিয়ে আসলাম ছাদে। তো যে পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে, মানে এইদিকে তো নিম্নচাপ চলছে, একটানা বৃষ্টি, একদম বৃষ্টি কমছেই না। তো সে কারণে আগে আগে সকাল সকাল একটু কাপড়গুলো মেলে দিয়ে আসলাম, যাতে একটু রোদ হলেও অন্তত শুকিয়ে যায়। যতটুকু আর কি ভিজা আছে ততটুকু বাতাসেই শুকিয়ে যাবে। গ্রামের ভিতরে থাকার কারণে মেয়েটার স্কুল বন্ধ দেয়নি। আর হচ্ছে দেশের প্রত্যেকটা স্কুলে হয়তো বেশিরভাগই বন্ধ, কিন্তু আমাদের গ্রামের ভিতরে একটু স্কুল, তাছাড়াও প্রাইমারি বন্ধ আছে, কিন্তু প্রাইভেট স্কুলে পড়াই। সেক্ষেত্রে এই কারণে হচ্ছে স্কুলটা বন্ধ দেয়নি। তো সেই কারণে আমি সকালে উঠেই আগে মেয়েটার জন্য টিফিন তৈরি করে নিব। তো আগে পানিটা বসিয়ে দিয়েছি নুডলসটা তৈরি করার জন্য। আর এই ফ্রাই প্যানটা কিনে নিয়ে আসছিলাম গতকাল। এই ফ্রাই প্যানটা হচ্ছে কেনার কারণ হচ্ছে চা তৈরি করার জন্য। আমি যেটাতে চাটা তৈরি করি সেটা থেকে দেখা যাচ্ছে আমি পাত্রটা হাতে ধরলে ওটা থেকে হাতে গরম পানি লেগে যায় অথবা গরম চা পড়ে যায়, অনেকটা সমস্যা হয়। আর আমার আর একটা ফ্রাই প্যান ছিল, কিন্তু সেই ফ্রাই প্যানটা এর থেকে অনেকটা ছোট। তো সে কারণে স্টিল দরকার ছিল আমার। এই কারণে আমি স্টিলের এই ফ্রাই প্যানটা আসার সময় একটা দোকানে দেখছিলাম। তো এটা মাত্র 100 টাকা নিয়েছে আমার কাছ থেকে। তো সে 100 টাকা দিয়ে আমি ফ্রাই প্যানটা নিয়েছি। ফ্রাই প্যান বলে কিনা জানি না, যাই হোক সেই থেকে তো ফ্রাই প্যানই বলে যাচ্ছি। আর এটা হচ্ছে দুধ জ্বালানো পটও বলে অনেকে। তো যাই হোক, আমি দুধ এবং চা দুইটাই যাতে আমার কাজে লাগে সে কারণেই নিলাম। তো নুডলসটা তৈরি করার জন্য আগে তো নুডলস সিদ্ধ করে নিয়েছি এবং কোনো কিছুই দিব না নুডলসে, পেঁয়াজ টিয়াজ কিছু দিব না, যেহেতু সময় নাই। স্কুলটা করেছে 8টা 20-এ, 8টা 30-এ করলেও দেখা যাচ্ছে একটা সময় হয়। আবার এদিকে ছুটিও দেয় 9টা 50-এ, মানে ওই দিক থেকে 10 মিনিট কমিয়ে দিয়েছে, আবার এদিক থেকে 10 মিনিট বাড়িয়ে দিয়েছে। তো যাই হোক, নুডলসটা খুব হচ্ছে কম সময়ের ভিতরে একদম হালকা পাতলাভাবে শুধু ডিমটাই দিয়েছি আর ম্যাগি মশলাটা দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নামিয়ে নিব। মেয়েটাকে কোনো রকম খাইয়ে দিয়ে তারপর ওকে স্কুলে দিয়ে পাঠিয়েছি। আজ আমি যাইনি, আমার হাজব্যান্ড নিয়ে গেছে স্কুলে। ও হচ্ছে বাসায় একটু ছুটি নিয়ে আছে, বাসার একটু কিছু কাজ করানোর দরকার ছিল সেই কারণে। আর এদিকে আমি একটু রুমের কাজও কিছু বাকি ছিল, যে আবার রান্নাঘরে কিছু র্যাক ট্যাক ঢোকানোর দরকার ছিল। তো এই মুহূর্তে অনেক কিছু কেনার দরকার ছিল, কিন্তু কিনতে পারিনি একটু সমস্যার কারণে। সবসময় তো আর্থিক অবস্থা একরকম থাকে না। তো এই যে পুরনো জিনিসগুলো আমার কাছে আছে, এই পুরনো জিনিসগুলো দিয়েই আমি হচ্ছে আমার রান্নাঘরটা একটু গুছিয়ে নিব। আর সবসময় যে নতুন জিনিস কিনতে হবে সেটা কিন্তু নয়। এই তো আমি যেখানটাতে রান্না করব এটা গুছালে হয়তো ভালো লাগবে।
তো সে কারণে পুরনো র্যাকটা নিয়ে নিলাম। এই পুরনো র্যাকটা একটু ভালো করে ধুয়ে মেজে ঘষে নিয়ে নিব। আর দেখুন এই ফুলদানিটা আমার আম্মুর হাতের, আমার আম্মুর হাতের একটু স্মৃতি। তো এই ফুলদানিটাতে আমি ফুল রাখবো। তো সে কারণে এই ফুলদানিটাও ঘর থেকে বেরো করলাম। আর এতদিন যে ঘর থেকে আমি হঠাৎ করে বেরো করলাম তার কারণ অবশ্যই আছে। ওই যে রুমটা ভাড়া দিয়ে দিয়েছি, যে রুমটা পড়ে থাকতো, যে কয়েক টাকা আসুক না কেন সেটা আমার ভাইয়ের খুব কাজে লাগবে। ও তো যেহেতু অনেক ছোট, আর কোনো আর্নিং কোনো ব্যবস্থা নাই ওর। তো সে কারণে এই রুমটা আমি ভাড়া দিয়ে দিলাম। আর রুমটা ফাঁকা করার জন্য যে জিনিসগুলো ছিল সেগুলো আর একটা রুমে ঢুকিয়ে রেখেছি, এবং যেগুলো প্রয়োজনীয় মনে করেছি সেগুলো আমি নিয়ে এসেছি। সকালে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, দুপুরেরটা করতে হবে। তো সেই কারণে একটু তাড়াহুড়ো করছি। এই জিনিসগুলো ধুতে মুছতে তো অনেকটা সময় লেগে যাবে। আর তাছাড়াও একটা রুম পাল্টানো তো আর কম কথা না। পুরো ভিডিওটা যদি দিতাম তাহলে অনেকটা বড় হয়ে যেত। তো সে কারণে পুরো ভিডিওটা না দিয়ে শর্টে কাটে যেটুকু হয় সেইটুকু আর কি করলাম। আর অনেক সময় হয় না যে সিঁড়ি দিয়ে যে মালপত্রগুলো ওঠানো হচ্ছে নামানো হচ্ছে, সেগুলো আসলে আর কি ক্যামেরা করা যায় না। আবার অনেকে ভাবে কি যে ক্যামেরা করছে হয়তো অন্য কোনো কারণ আছে, তো সেগুলো অ্যাভয়েড করে। সে কারণে আমি নিজেও আর ওগুলো করিনি, যে সিম্পল আমি যে কাজগুলো করছি সেগুলোই দেখাচ্ছি। মধ্যবিত্ত পরিবারে কোনো ফুটানি না দেখিয়েই এইভাবে করে পুরাতন জিনিস একটু ঘষে মেজে নতুন করে নিয়ে আবার সংসারটা শুরু করব। হয়তো কোনো নতুন জিনিস অথবা শখের কোনো জিনিস আনতে পারছি না, তবে কোনো কষ্ট নাই। এই যে আমার এতটুকু শান্তি, এতটুকুই কিন্তু আমার কাছে অনেক। মানে আমি যতটুকু করছি ততটুকু অনেকটা শান্তি, যে আমার এতটুকু জায়গায় এভাবে করে একটু গোছাতে পারছি, এটাই কিন্তু অনেক। লাক্সারি কোনো ফার্নিচারও লাগবে না, অথবা লাক্সারি কোনো ঘরও লাগবে না। আল্লাহ আমাকে যতটুকু জিনিস দিয়েছে আমি ততটুকু তো নিয়েই খুশি আছি। তো এই জায়গাটায় আমি র্যাকটা একটু সেট করার চিন্তা ভাবনা করেছিলাম। প্রথমে ভেবেছিলাম এই জায়গাটায় আমি শিল রাখবো বাটা ঘষার জন্য। তারপর দেখলাম না, শিলটা থাক, শিলটা তো যখন তখন সামনেও নিতে পারি, সরাতে পারি। তো সেই কারণে আবার একটু চেঞ্জ করলাম, ভাবলাম যে চিন্তা ভাবনাটা একটু চেঞ্জ করে এখানটাতে ভাবলাম যে ওই র্যাকটাই দিই, দিয়ে ওইটার ভিতরে লবণ হলুদ তারপরে অন্যান্য যে জিনিসপত্র সেগুলো এর ভিতরে রেখে দিব, তাতে করে সুবিধাও হবে এবং অল্প জায়গার ভিতরে জিনিসটাও বেশ ভালো হবে। আর আমার রান্নাঘর বলতে তো ওই যে সিঁড়ির উপরে চাতালটুকু, তো ওইটুকুর ভিতরে আমাকে সব কিছু করতে হবে। র্যাকটা প্রথমে উল্টো লাগিয়েছিলাম, তারপর আবার সেটা খুলে সোজা করে লাগালাম। মানে র্যাকে যে ঢেউটা আছে এটা উল্টে গিয়েছিল। আর এই র্যাকটায় 3টা মাত্র পায়া আছে, আর একটা পায়া খুঁজে পাচ্ছি না, মানে নাই মনে হয়। তবে যদি পায়ে পড়ে তাহলে সেটা লাগিয়ে নিব। আর একটা পায়া যেহেতু নাই, তো সে কারণে ওই জায়গাটায় ভাবছি একটা পাটকাঠি দিয়ে কোনো রকমভাবে দিয়ে দিব। তো দেখি যদি পাটকাঠিটা দিতে পারি তাহলে ভালো হবে, আর নয়তো একটা পাইপ আছে আমাদের অনেক, সেই পাইপটা কেটে দিব। এই তো আমার কমপ্লিট হয়ে গেছে গোছানো। এবার র্যাকের উপরে যে জিনিসগুলো আছে সেগুলো গোছানোর পালা। তো সেগুলো গোছানোর জন্য টুকটাক যে জিনিসগুলো রাখবো সেই জিনিসগুলো একটু মেজে ধুয়ে নিয়েছি। যেহেতু এগুলো বেশ কয়েকদিন ধরেই পড়ে আছে বলতে ওই হয়তো চামচ স্ট্যান্ডেই আছে, কিন্তু একটু নোংরাও হয়েছে। তো সেই কারণে ওই যে আলগা ময়লাটা ছিল সেটা উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে সুন্দর করে ধুয়ে গুছিয়ে উপর দিয়ে রাখি, যখন শুকিয়ে যাবে তখন ওই জিনিসটা আবার ওই র্যাকের ভিতরে রাখতে পারবো। আর আমাদের সিঁড়ি রুমে তো যেহেতু দরজা হয়নি এখনও, তো একটু কিন্তু সমস্যা আছে, যে সব কিছু ওঠাতেও সাহস পাচ্ছে না। যেহেতু বাচ্চা কাচ্চার কথা তো বলা যায় না, আরও গ্রামের ভিতরে যদি এসে অনেকটা জিনিস নিয়ে যাই তাহলে তো যাবে। তো এইদিকে রুমে চলে আসছিলাম, এসে রুমটা ঝাড়ু দেওয়ার পরে প্রতিদিন ঝাড়ু দিই আর মনে হয় যে এই জায়গাটা আমার ছিঁড়ে গেছে ফ্লোরমেট। তো এটা আমার ছেলে ল্যাপটপ দেখে বসে আর এই জায়গাটা হাত দিয়ে দিয়ে খুঁচাই খুঁচাই ছিঁড়ে ফেলাইছে। তো সেই জায়গাটা আমি একটু কস্টেপ মেরে দিচ্ছি যাতে
স্কোয়াশ টেপটা মারার পরে ওই জায়গাটা ছিঁড়তে না পারে, আর ওই জায়গাটা থেকে আরও বেশি একটু যাতে না ছেড়ে। আর ওই জায়গাটা যদি এখন ঠিকঠাক না করি তাহলে কিন্তু ওই জায়গাটা থেকে আরও অনেকটা খানিক ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো সে কারণে ভালো করে স্কোয়াশ টেপটা মেরে দিলাম সমানভাবে, যাতে কোনো সমস্যা না হয়। দুপুরে রান্না করার জন্য এদিকে চলে আসলাম নিচে একটু রাইস কুকার, আজকে চালটা ধুয়ে দিব আর বাদ বাকি রান্নাটা চুলায় করে নিব। এর ভিতরে মেয়েকে আনতে হয়েছে, অনেক কাজকর্ম গোছাতে হয়েছে। আজ কয়েকটা দিন একটু সময় পাচ্ছি না, মানে কাজটা করব। আর এইদিকে যে ভিডিওটা দিব, ভিডিওটা যখন আপলোডে বসাচ্ছি তখন তো খুব দ্রুত হচ্ছে, কিন্তু যখন আমি ভিডিওটা ছাড়ছি, নেটে ছাড়ছি, তখন কিন্তু এটাতে এত সমস্যা হচ্ছে, মনে হচ্ছে ঠেলা গাড়ি ঠেলতেই হচ্ছে। তো এমন পরিস্থিতি তো আমার হচ্ছে, আপনাদেরও হচ্ছে কিনা একটু জানাবেন কমেন্টে। তো চালটা আগে ধুয়ে নেব, নিয়ে তারপরে এটা রাইস কুকারে দিয়ে আবার হচ্ছে চুলায় গেছি যে আজকে রান্না করব ইলিশ মাছের ঝোল। মানে গতকাল ইলিশ মাছ কিনে নিয়ে এসেছিলাম, তো ইলিশ মাছের একটু পাতলা ঝোল করলে আমার হাজবেন্ড এবং আমার ছেলে দুজনে খুবই পছন্দ করে এই ইলিশ মাছের পাতলা ঝোল। খুব সাধারণভাবে আমি ইলিশ মাছের পাতলা ঝোলটা করি। প্রথমে কড়াইতে তেল দিয়েছি, তেল দেওয়ার পরে তেলটা যখন একটু গরম হয়ে গেছে তখন তেলটার ভিতরে আমি একটু জিরে ফোড়ন দিয়ে নিয়েছি। আর এই জিরে ফোড়নটা দিলে না বেশ সুন্দর স্বাদ লাগে, আপনারা চাইলে এই কালো জিরাও ফোড়ন দিতে পারেন। তো এটার ভিতরে আমি কিন্তু তেজপাতা দেইনি, শুধু কাঁচা পেঁয়াজ, কাঁচা ঝাল আর কয়েক কোয়া রসুন, একটুখানি মানে কয়েক কোয়া বলতে 3 কোয়া মতো রসুন, ছোট ছোট, বেশি বড় বড় না, মানে দেশি রসুনের কোয়া যতটুকু হয় ততটুকু দিয়ে আমি এখানে একটু ফোড়ন দিয়ে নিচ্ছি। নিয়ে এটা হালকা নাড়াচাড়া করব, নাড়াচাড়া করে তারপর এটার ভিতরে কিন্তু লবণ দিয়ে দেব। হলুদটা আগে থেকে দিব না, তার কারণ হচ্ছে হলুদটা দিলে আগে থেকে পুড়ে যাবে, তেলটা পুড়ে যাবে এবং আমার মাছ ঝোলের কালারটাও বেশ ভালো আসবে না। তো সেই কারণে হচ্ছে মাছটা কি বলছি, এই হলুদটা আমি দেইনি। তো সেই কারণে এইভাবে করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে আমার যে গরম পানিটা করা আছে, মানে চুলায় আগে গরম পানি বসিয়ে দিয়েছিলাম, পানিটা গরম করেছি, ওই গরম পানি এর ভিতরে দিয়ে দিব। গরম পানিটা দেওয়ার পর আমি এটাতে হচ্ছে হলুদ দিয়ে দিয়েছি। দেওয়ার পর যে দেখুন মাছগুলো কিন্তু ভাজিনি, না ভেজে কাঁচা মাছগুলো এর ভিতরে দিয়ে দিয়েছি। এবার এটা ফোটাবো আর এর ভিতরে দেব একটু জিরে বাটা, কাঁচা জিরে একটু বেটে দিয়ে দেব। আর কিছুই দেব না, মানে অন্যান্য কোনো মশলাপাতি যেটাই বলুন না কেন আর কিচ্ছু দেব না, সরিষাও দেব না। এইভাবে মাছ ঝোল করলে এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে আর ভীষণ আকারে টেস্ট হয়। আপনার বাসার সবাই কম মশলার ভিতরে যারা খেতে পছন্দ করে তারা কিন্তু এটা বেশ খেতে পছন্দ করবে এবং খুব হচ্ছে আপনার প্রশংসাও করবে। এই তো আমার মাছ ঝোলটা রান্না হয়ে গেছে। আর এই দেখুন চুলায় রান্না করলে যে কতটা সুন্দর হচ্ছে টকবক করে যে ফোটে তরকারিটা, ঠিক এই কারণেই কিন্তু আমি চুলায় রান্না করি। আমার কষ্ট হলেও আমি চুলায় রান্না করি, তার কারণ চুলায় রান্না করলে যেমনটা স্বাদ পাওয়া যায় তেমনটা স্বাদ কিন্তু গ্যাসে রান্না করলেও পাওয়া যায় না। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, যার পরে দুপুরে তো আমি কোনো তেমন কাজ করিনি। আর এই যে কাপড়গুলো ছিল সে কাপড়গুলো উঠিয়ে নিয়ে এসেছিলাম, নিয়ে আসার পরে ওইভাবেই আছে, ওগুলো ভাঁজ করিনি, ভালো লাগছিল না আজকে। আর অনেক মাজা ধোয়া এবং অনেক কষ্ট গেছে সারাটা দিন। তো আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি চান আপনাদের এই বোনটি একটু হলেও ইউটিউবে জায়গা করে নিক তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করবেন। তো এখানে আমি একটু সস তৈরি করে নিয়েছিলাম, যে আমার বাসায় তো বিভিন্ন রকমের পাকোড়া তৈরি হয়, তো ওদের একটু সস খেতে পছন্দ করে ওরা। তো সেই কারণে এখানে একটু টক ঝাল মিষ্টি সস তৈরি করে নিয়েছি। এটা হচ্ছে তেঁতুলের সস,
আর এই তেঁতুলের সসটা আমি সুন্দর করে একটা চবন ব্রাশের যে কৌটা ছিল সেটার ভিতরে নিয়ে নিয়েছি। এটাতে 2টা বোতল করে এইভাবে ফ্রিজে রেখে দিব। আর রান্না করেছিলাম, মানে আজকে পিঠা তৈরি করেছিলাম। প্রথমে ভেবেছিলাম কেক পিঠা তৈরি করব, তারপর ভাবলাম না, ঠিক আছে পিঠাটা তৈরি করি এবং ভেজাই। কিন্তু পিঠাটা একদম রসগোল্লার মতো হয়েছে। রসগোল্লা একদম চাপ দিতে যতটুকু জোর লাগে ততটুকু জোরও কিন্তু লাগে না এই পিঠা তৈরি করতে। তো পিঠাটার রেসিপিটা দিলাম না, এমনিতেই তো অনেক কিছু দেখিয়ে ফেলেছি, আর পিঠাটার রেসিপিটা দিলেও অনেকটা বড় হয়ে যেত ভিডিওটা। তো এই দেখুন সবাইকে দিয়েছি, আর এইটুকু অবশিষ্ট আছে। তা একটা অংশ আমি ভেঙে একটু দেখাবো। এই দেখুন ফেটেও গেছে, কিন্তু একটা অংশ একটু ভেঙে দেখাচ্ছি কতটা সহজভাবে ভেঙে যাচ্ছে। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।